বিচ্ছিন্ন সংঘাতে ১৫৬ উপজেলায় ভোট গ্রহণ, কক্সবাজারে যুবক নিহত, চলছে গণনা। দিনে প্রাণ হারাচ্ছেন ১১ জন প্রসূতি মা, জনসচেতনতার বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা। পদ্মা সেতু চালু আর ভাড়া বাড়ায় লঞ্চে যাত্রী সংকট, বন্ধের পথে বিভিন্ন নৌরুট। শুনছিলেন ট্রাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ দেশের সংবাদে, সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ১৫৬ উপজেলায় ভোট গ্রহণ শেষে চলছে গণনা। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে কেন্দ্রে কেন্দ্রে এজেন্টদের নিয়ে ভোট গণনা করছেন নির্বাচনী কর্মকর্তারা। ২৪টি উপজেলা পরিষদের ভোট হয়েছে ইভিএমে। বাকি ১৩২ উপজেলায় ভোট গ্রহণের পর ব্যালট বাক্স একসাথে করে গণনা চলছে। ফলাফল জানতে কেন্দ্রের বাইরে প্রার্থী ও সমর্থক সহ উৎসুক জনতার ভিড়। ভোট গণনার খবর জানতে চলে যাচ্ছি রাজশাহীতে। সেখানে আছেন প্রতিনিধি বদরুল হাসান লিটন। লিটন, সারাদিনে ভোটের সার্বিক পরিস্থিতি কেমন এবং এখন ভোট গণনার কি অবস্থা দেখছেন আমাদেরকে জানাবেন। জি, আপনি জানেন যে রাজশাহীর 3টি উপজেলায় ভোট গ্রহণ চলছে। আমি এই মুহূর্তে দুর্গাপুর হল রুমে রয়েছি, যেখান থেকে এখানকার ভোটের রেজাল্ট ঘোষণা করা হবে। আপনাকে একটু জানিয়ে রাখছি যে রাজশাহীর যে 3টি উপজেলায় ভোট হয়েছে, এর মধ্যে দুর্গাপুর উপজেলায় ৪৫.03% ভোট পড়ছে। এছাড়া পুঠিয়া উপজেলায় ৩৪.21 এবং বাগমারা উপজেলায় ২১.০০% এখানে ভোট কাস্ট হয়েছে। রাজশাহী কিন্তু 3টি উপজেলায় মোটামুটি 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে 267টি ভোট কেন্দ্রে। তবে দুর্গাপুর উপজেলায় 2টি ভোট কেন্দ্রে কিছুটা সহিংসতার ঘটনা ঘটেছে। সেখানে 9 জন আহত হয়েছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা 14 জনকে আটক করেছে। এছাড়াও কিন্তু পুঠিয়া একটি উপজেলা লাড়ুখালী ভোট কেন্দ্রে কিন্তু একজন ভোটার ভোট দিয়ে বাড়ি যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে। এখানে আমি যে উপজেলায় আছি সেখানে ইতিমধ্যে কিছু ফলাফল ঘোষণা করা হয়েছে, যেখানে বেসরকারিভাবে এই ফলগুলো এসেছে প্রার্থীদের এজেন্টের মাধ্যমে। সেখানে 34টি কেন্দ্রের ফলাফল হিসাবে 15,013 ভোটে এগিয়ে রয়েছেন এখানকার মোটরসাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বী শরীফুজ্জামান শরীফ। এই ছিল রাজশাহীর ভোটের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ লিটন আপনাকে। দর্শক, রাজশাহী থেকে জানাচ্ছিলেন সহকর্মী বদরুল হাসান লিটন। আমরা চলে যেতে চাই শরীয়তপুরে। সেখানে আছেন আমাদের সহকর্মী। আচ্ছা, আমরা লাইভের আগে আরেকটি ভোটের খবর, আরও কিছু ভোটের খবর আমাদের কাছে আছে, সেগুলো একটু জানাই। এর আগে ভোট চলাকালে ১৫৬ উপজেলার অধিকাংশেরই পরিবেশ ছিল শান্তিপূর্ণ। তবে বিচ্ছিন্ন সংঘাত অনিয়মের ঘটনা ঘটেছে কয়েকটিতে। কক্সবাজারের ঈদগাঁ উপজেলায় 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের দ্বন্দ্বে ছুরিকাঘাতে এক যুবক নিহত হন। কিছু কিছু উপজেলার কেন্দ্রগুলোতে ভোট গ্রহণের শুরুতে ভোটার উপস্থিতি কিছুটা কম দেখা গেছে, তবে বেলা বাড়ার সাথেই ভিড় করেন ভোটাররা।
শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে খুশি ভোটাররা। খুব শান্তিপূর্ণভাবে ভোট চলতেছে। সকাল সকাল এসে ভোট দিছি, পরিবেশটা ভালোই, আমি যোগ্য মান অনুযায়ী ভোট দিছি। ভোট দিছি মাত্র, খুব শান্তি মতনে। আশা করি বিগত যে বছরগুলোতে ভোটগুলো হয়ে আসছে এবং সামনে যে ভোটগুলো আসবে সেগুলো এরকম উৎসব মুখর ভাবেই। কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ভোটকেন্দ্রের বাইরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের তর্ক বিতর্কের জেরে ছুরিকাঘাতে নিহত হন এক প্রার্থীর সমর্থক সুরত আলম। শরীয়তপুরে জাজিরা উপজেলায় দুই চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৩ সাংবাদিক সহ ১০ জন আহত হন। এ সময় সাংবাদিকদের গাড়ির ভাঙচুর করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নয়াদিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্র দখলকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। রংপুরের মিঠাপুকুরের সঠিবাড়ি কলেজ ভোটকেন্দ্রে জোর করে ব্যালট পেপারে সিল মারার সময় রংপুর ৫ আসনের সংসদ সদস্য জাকির হোসেনের ছোট ভাই জাহেদ সহ ৩ জনকে আটক করেছে পুলিশ। মেহেরপুরের গাংনীর চিতলা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের প্রভাবিত করার দায়ে পোলিং এজেন্ট সাইদুল ইসলামকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ দফায় ২৪টি উপজেলায় ভোট হয়েছে ইভিএমে এবং বাকিগুলো ব্যালটে। নির্বাচন সুষ্ঠু করতে মাঠে কাজ করছে র্যাব ও বিজিবি। ১৫৬ উপজেলায় চেয়ারম্যান পদে ৬০৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬২৫ জন এবং সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে ৪৪০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। রত্নসামান, ২১শে টেলিভিশন। চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে দেশের মাতৃ ও শিশু মৃত্যুর হার উল্লেখযোগ্য হারে কমেছে। এই চিত্র যেমন আছে তেমনি এই বাস্তবতাও রয়েছে। প্রতিদিন শুধু সন্তান জন্ম দিতে গিয়ে কমপক্ষে ১১ মায়ের প্রাণ ঝরে যায়। প্রশ্ন হলো, কেন এমনটা হচ্ছে? চিকিৎসকদের সাথে কথা বলে উত্তর খোঁজার চেষ্টা করেছেন মিনালা দিবা। ১০ মাস ১০ দিন গর্ভে ধারণ, মাতৃত্বের এই যুদ্ধ জীবন মৃত্যুর লড়াইয়ের মতন। এদেশের আর্থসামাজিক বাস্তবতায় সব মায়েরা সফল হয় না। অভিজ্ঞতা থাকে না, ন্যূনতম প্রস্তুতিও থাকে না, বরং থাকে কুসংস্কারের পরিবেশ। এরই মাঝে একজন মায়ের পথ চলা, স্বাস্থ্য পরীক্ষা কিংবা পরিচর্যা বহু দূরের বিষয়। এই যাত্রায় অনেকে কষ্টে উতরে যায় ঠিকই, কিন্তু কারো কারো ভাগ্য প্রসন্ন হয় না। অকাল গর্ভপাত বা মিসক্যারেজ হয়। দুর্ঘটনা বলা হলেও পরিবারের সদস্যরা অবহেলার দায় এড়াতে পারেন না। নিয়মিত 4 বার চেক আপ করার বিষয়টা যদি আমি জানতাম, তাহলে আমার আগে দুইটা যে মিসক্যারেজ হয়েছে আমি আমার সন্তান দুটো হারাতাম না। তো সন্তান হারানোর বেদনা কিন্তু ওই মাই জানেন। মা তার সুরক্ষার জন্য আসলে একটা ফ্যামিলি সবারই কিছু না কিছু করা লাগে। স্বাভাবিকভাবে সেই দায়িত্বের অনেকাংশে বর্তে হচ্ছে স্বামীর উপরে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে দিনে গড়ে ১১ জন মা প্রাণ হারান। দেশে গেল বছর সর্বশেষ স্যাম্পল ভাইটাল রেজিস্ট্রেশন সিস্টেম জরিপ পরিচালিত হয়েছে, যেখানে দেখা যায় ৬৫% শিশু হাসপাতালে ভূমিষ্ঠ হয়, বাকি ৩৫% বাড়িতে। বাংলাদেশে যে মাগুলো মারা যায় তার মধ্যে যে অন্যতম যে কারণগুলো রয়েছে, তার প্রথম কারণে হলো প্রসব পরবর্তী রক্তক্ষরণ, একলামশিয়া প্রি-একলামশিয়া, যেটাকে আমরা আমাদের সাধারণ ভাষায় বলে খিচুনি রোগ, তাতে 24% মা মারা যায়। সেই বাধাগ্রস্ত প্রসবের জন্য বাংলাদেশে যে 3% মা মারা যায়, সেটাকে আমাদের প্রতিরোধ করা। এই কাজগুলো করার জন্য আমরা অনেকগুলো অ্যাক্টিভিটিস আমাদের রয়েছে। আমরা মানুষকে পরামর্শ দিচ্ছি, মানুষকে সেবা দিচ্ছি, আর যে জায়গায় আমরা কাজটা করতে পারছি না সেক্ষেত্রে আমরা উপযুক্ত স্থানে আমরা সেই রেফারেল কার্যক্রমটা করছি। এখনো দেশে ৩০% প্রসবের ঘটনা ঘটে অদক্ষ দায়ের মাধ্যমে। আবার প্রতি বছর প্রসবজনিত রক্তক্ষরণে ৩১% গর্ভবতী মায়ের মৃত্যু ঘটে। আরও ভয়ঙ্কর তথ্য, গর্ভকালীন সময়ে কমপক্ষে 4 বার চিকিৎসকের পরামর্শ নেয়ার কথা থাকলেও অনেকেই তা নেন না। বছরে প্রায় 53 লাখ মা প্রেগনেন্ট হচ্ছে বাংলাদেশে। এর মধ্যে প্রায় 25% মানে
আমরা বলি এটা আনইনটেন্ডেড প্রেগন্যান্সি, মানে আমি বাচ্চা চাই না। বেশিরভাগই আমরা দেখি যে একটা আনসেফ অ্যাবর্শনের দিকে চলে যায়। পরিমিত খাবার, বিশ্রাম ও চলাচলের সাধারণ বিধিনিষেধ মেনে চলার কথা বলা হলেও কয়জনই বা তা মানতে পারেন? তার শারীরিক পুষ্টি দরকার আছে, তার মানসিক পুষ্টি দরকার আছে, ফিজিক্যাল হেলথ এক্সারসাইজের দরকার আছে, হ্যাঁ। এবং মায়েকে বলা এবং পাশাপাশি মায়ের সাথে যারা থাকেন, হ্যাঁ, যারা মার সাথে থাকেন, পরিবারে যারা থাকেন মাকে দেখার জন্য, তাদেরকে বুঝিয়ে বলা যে মাকে তার কি সাপোর্ট দেওয়ার আছে। যখন তার লেবার পেইন উঠবে, কীভাবে কাকে সে অবহিত করবে, কিভাবে হাসপাতালে আসবে, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা, এসব নানা রকম অনেক কিছু বিষয় আছে, সেই সব বিষয়ে পরামর্শ দেওয়া হয়। এই 4টা ভিজিটে আমরা এই ভাগ করেছি, যাতে করে একজন মা একটা সুস্থ সবল শিশু জন্ম দিতে পারে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে 2030 সালের মধ্যে মাতৃমৃত্যুর হার কমাতে এখন জনসচেতনতার কোনো বিকল্প দেখছেন না স্ত্রীরোগ বিশেষজ্ঞরা। মিনালা দীপা, একুশে টেলিভিশন, ঢাকা। পদ্মা সেতু চালু এবং তেলের দামের সাথে ভাড়া বাড়ায় দক্ষিণের নৌপথে যাত্রী সংকট চরমে। বন্ধের পথে বরিশাল, ঢাকা সহ বিভিন্ন রুটে লঞ্চ চলাচল। বেকার হবার শঙ্কায় সংশ্লিষ্ট নানা পেশার লাখো মানুষ। বরিশাল বিভাগীয় প্রধান সুখেন্দু এদবরের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। স্বল্প খরচে নিরাপদে ভ্রমণ কিংবা পণ্য পরিবহনে দক্ষিণ অঞ্চলবাসীর পছন্দের শীর্ষে ছিল লঞ্চ যাত্রা। প্রথম, দ্বিতীয় শ্রেণী ও কেবিনের টিকিট ছিল যেন সোনার হরিণ। সাধারণ আসন, ডেক এবং ছাদও থাকত যাত্রীদের ঠাসা। এখন আর সেই অবস্থা নেই। পদ্মা সেতু চালুতে রাজধানীর সাথে সহজ হয়েছে দক্ষিণের 21 জেলার যোগাযোগ। সড়ক পথে 5 ঘন্টারও কম সময়ে ঢাকা, বরিশাল আসতে যেতে পারছেন যাত্রীরা। অন্যদিকে তেলের দামের সাথে লঞ্চের ভাড়া বাড়ায় যাত্রীর অভাবে স্থবিরতার মুখে নৌপথ। বন্ধ হয়ে গেছে অনেক রুটও। এই পদ্মা সেতু হওয়ার আগে প্রতিদিন ঢাকা এবং বরিশাল উভয় প্রান্ত থেকে 6-7টি লঞ্চ আসা যাওয়া করত। এখন সেখানে মালিকপক্ষ রোটেশন প্রথা করে 2টি লঞ্চ করে চালায়, তাও বেহাল অবস্থা। এতে কতদিন মালিকের লঞ্চ দিয়ে চালাবে এবং আমরা যারা নিম্ন আয় আছি কতদিন চাকরি আমাদের থাকবে, সেটা নিয়ে আমরা চিন্তিত আছি। তবে বিলাসবহুল ও আরামদায়ক লঞ্চগুলো কিছু যাত্রীর কাছে এখনো জনপ্রিয়। পদ্মা সেতু হওয়ার পর লঞ্চ চলে 2টা এবং বেসিকিনা কম, প্যাসেঞ্জারও কম আসে, গাড়িতে যায় এবং লঞ্চের প্যাসেঞ্জার কমায়, আমাকে বেসিকিনা কমায়। পদ্মা সেতু হওয়ার পরে আমাদের দক্ষিণ অঞ্চলের 21টি জেলার মানুষের ভাগ্য উন্নয়ন হচ্ছে, কিন্তু লঞ্চ ব্যবসার ধস নামছে। এই শিল্পকে টিকিয়ে রাখতে সরকারি উদ্যোগ চান লঞ্চ মালিকরা। আমাদের এই তেলের দামে সাবসিডি দেয় এবং আমাদের যাবতীয় ভ্যাট, ট্যাক্স ইত্যাদি ক্ষেত্রে সাবসিডি দেয়। আমরা পুনরায় আগের মতো লঞ্চের ব্যবসা করতে পারবো ইনশাআল্লাহ। তেলের দাম না কমলে পরিস্থিতির উন্নতি হবে না বলে জানান সংশ্লিষ্টরা। রত্না জামান, একুশে টেলিভিশন। নিচ্ছে বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকছে। এক্সপ্রেসওয়েতে মিলছে কাঙ্ক্ষিত সেবা, ছিনতাই ডাকাতি থেকে রক্ষা পাচ্ছেন যাত্রীরা। আবারও আমন্ত্রণ 21-এর দেশের সংবাদে। শুধু যে পথের দূরত্বই কমেছে তা কিন্তু নয়, কাঙ্ক্ষিত সেবাও নিশ্চিত করেছে এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ। রাত বিরাতে দুর্ঘটনা কিংবা দুর্বিপাকে মুহূর্তেই পৌঁছে যায় সাহায্যকারী দল। সব মিলে যানজটের রাজধানীতে গতি এনেছে এক্সপ্রেসওয়ে। ইয়াকুব লিটুর ছবিতে আরও জানাচ্ছেন অখিল পোদ্দার। রাত তখন 3টা। এক্সপ্রেসওয়ে ধরে বিমানবন্দর যাচ্ছিলেন মাদারীপুরের নেওয়াজ চৌধুরী। পথিমধ্যে চাকা পাংচার হলে দুর্বিপাকে পড়েন তিনি। বিমান ছাড়তে বাকি তখন 1 ঘন্টা। কিছু বুঝে ওঠার আগেই ঘটনাস্থলে উপস্থিত সাহায্যকারী টহল দল। লাগেজসহ নেওয়াজের পরিবার টহল গাড়িতে পৌঁছান বিমানবন্দরে। বাংলাদেশের সিনারিওতে এরকম হেল্প কারো থেকে পাওয়া যাবে, ইটস ভেরি রেয়ার। আমি একজন ডাক্তার, আমি বাংলাদেশে এই ধরনের আমি সার্ভিস কোনোদিন আমি এক্সপিরিয়েন্স হয়নি। Suddenly my tire just bursted out, so we were in a little bit of trouble, but thank God within just 2 minutes
The first Dhaka Elevated Expressway Co Limited FDEEE came within 2 minutes, and mashallah their service was so good. এই সার্ভিসটা আমার মনে হয় না যে বাংলাদেশের অন্য কোনো জায়গায় আমরা কখনোই পেতাম না। এক্সপ্রেসওয়ের তাৎক্ষণিক সেবার কারণে দুর্ঘটনা থেকেও রক্ষা পাচ্ছেন যাত্রীরা। ছিনতাই কিংবা ডাকাতিকালেও হঠাৎ উপস্থিত টহল দল। সিসি ক্যামেরার বদৌলতে 24 ঘন্টার সেবা পাল্টে দিয়েছে এক্সপ্রেসওয়ের চিত্র। We have many facilities to ensure that our road users to be safe. For example, we have our patrol team to patrol all on the expressway to make sure that nobody gets stuck, and if there's anybody who had the problem, we are going to save them. এক্সপ্রেসওয়ের কাজ শেষ হলে যাত্রীদের সুবিধা আরও বাড়বে। আন্তর্জাতিক মান নিশ্চিত করতে টহল টিমে যোগ হবে রোবট চালিত গাড়ি। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতিও নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এক্সপ্রেসওয়ে থেকে নামা কিংবা উঠা দেয়ার আর সার্টেন প্লেস, তাছাড়া উঠানামা যায় না, এবং কোনো পেট্রোল পাম্পে লুজ পেট্রোল বিক্রি করে না। সুতরাং সেসব ক্ষেত্রে আমরা আমাদের পেট্রোল গাড়ির থেকেই আমরা এক্সপ্রেসওয়ে ব্যবহারকারীদেরকে পেট্রোল দিয়ে থাকি। পেট্রোল, অকটেন, ডিজেল, যার যা প্রয়োজন হয় সেটা আমরা দিয়ে থাকি। চাকা নষ্ট হলে আমরা চাকা দিই। সার্বিক সেবার মানে সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ যাত্রী। মাঝ রাস্তায় আমাদের গাড়ি নষ্ট হয়ে গেছিল, যেটার জন্য আমরা অনেকটা প্রবলেমে পড়ে গিয়েছিলাম, কিন্তু এক্সপ্রেসওয়ে টিম আমাদেরকে খুব সুন্দর করে হেল্প করেছে, যার কারণে আমরা এখন অন টাইমে আমরা এখন বাসায় পৌঁছাতে পারবো। ঢাকার দুর্বিষহ যানজট থেকে মুক্তি মিলতে এক্সপ্রেসওয়ে ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। তবে এর উপরে উঠে মাঝে মধ্যেই ছোটোখাটো দুর্ঘটনায় পড়েন যাত্রী আর চালকেরা। কর্তৃপক্ষ বলছে এর জন্য মোটেও বিচলিত যেন কেউ না হয়, কারণ মুহূর্তের মধ্যেই সেখানে পৌঁছে যায় উদ্ধারকারী দল। অখিল পোদ্দার, 21 টেলিভিশন, ঢাকা। মাগুরা সদর উপজেলার বড়বাড়ি গ্রামে নিজ বাড়ির উঠান থেকে হাফিজুর রহমান নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য প্রতিবেশী দুই ভাই হারুন ও ফারুককে আটক করা হয়েছে। হাফিজুরকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে থানায় খবর দেন প্রতিবেশীরা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। পরকীয়া প্রেমের জেরে তাকে হত্যা করা হতে পারে বলে ধারণা স্থানীয়দের। এবারে চট্টগ্রামের খবর। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে চট্টগ্রাম কাস্টমসের সাবেক রাজস্ব কর্মকর্তা আব্দুল বারী ও তার স্ত্রী ফেরদৌস ইয়াসমিনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম 1-এর উপসহকারী পরিচালক সবুজ হোসেন মামলা দুটি করেন। অভিযুক্ত কাস্টমস কর্মকর্তার বাড়ি নোয়াখালীর সোনাইমুড়িতে। বর্তমানে তিনি নগরীর আগ্রাবাদ সিডিএ এলাকার বাসিন্দা। মামলায় তার বিরুদ্ধে 1,23,14,922 টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ এবং তার স্ত্রীর বিরুদ্ধে 1,92,65,808 টাকা আয় বহির্ভূত অর্জন এবং 32,26,000 টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে। পর্যটন শিল্পের বিকাশ এবং পতেঙ্গা সমুদ্র সৈকতকে আরও আকর্ষণীয় করতে ঈদুল আজহার আগেই সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করবে চট্টগ্রাম জেলা প্রশাসন। দুপুরে পতেঙ্গা সমুদ্র সৈকতে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন অতিরিক্ত জেলা প্রশাসক রকিবুল হাসান সহ কর্মকর্তারা। তারা জানান, উচ্ছেদের লক্ষ্যে সৈকতের অবৈধ ব্যবসায়ীদের তালিকা হচ্ছে। উচ্ছেদের পর সেখানে শৌচাগার, চেঞ্জিং রুম ও ক্যাফেটেরিয়া সহ পর্যটক সুবিধা সম্বলিত অবকাঠামো নির্মাণ এবং দোকানপাট সুশৃঙ্খল ও পুনর্বাসন করা হবে। এরই সাথে শেষ করছি 21 দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার।
বিচ্ছিন্ন সংঘাতে 156 উপজেলায় ভোট গ্রহণ, কক্সবাজারে যুবক নিহত, চলছে গণনা। দিনে প্রাণ হারাচ্ছেন 11 জন প্রসূতি মা, জনসচেতনতার বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা। পদ্মা সেতু চালু আর ভাড়া বাড়ায় লঞ্চে যাত্রী সংকট, বন্ধের পথে বিভিন্ন নৌ রুট। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।